এলডিসি গ্র্যাজুয়েশনের যে সময়টা পেছানোর কথা বলা হচ্ছে সেটা হলে প্রেক্ষাপট কেমন হবে? ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। সঞ্চালক হিসেবে রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছি এবং আমরা আজকে এই বিষয়ে কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবিরকে। ডক্টর মাহফুজ কবির, স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যে এলডিসি গ্র্যাজুয়েটের কথা বলা হচ্ছিল, তাতে করে দেখছি যে এখানে ব্যবসায়ী মহল মনে করছে যে এই গ্র্যাজুয়েশনের জন্য আসলে আরও সময় দরকার। এলডিসি উত্তরণ পেছানো কতটা বাস্তবসম্মত হবে বা যৌক্তিক হবে বলে আপনি মনে করেন? তো এই মুহূর্তে তো আমরা অর্থনীতির বাস্তবতা দেখতে পাচ্ছি, মানে আমাদের প্রতিষ্ঠানগুলো অনেক দুর্বল হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের পরিস্থিতি ভালো নয়। 10-12টা ব্যাংক বাদে এই বাকি সবগুলো ব্যাংকই কিন্তু অত্যন্ত দুর্বল, হ্যাঁ, এবং অনেক অর্থ পাচার হয়ে গেছে, সেই তথ্য আমরা পেয়েছি আমাদের যে হোয়াইট পেপার কমিটি ছিল সেখান থেকে। তো এটি ছাড়াও অন্যান্য যে সমস্ত ইন্ডিকেটর, বিশেষ করে আমাদের যে মূল স্ট্যাটিস্টিক্স, মানে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যেগুলো আসলে প্রডিউস করেছে, এটার মধ্যে জিডিপির তথ্য আছে, হিউম্যান ক্যাপিটাল এবং একই সঙ্গে ইকোনমিক ফ্র্যাজালিটি, এই ইন্ডেক্সগুলোর বেসিসেই হচ্ছে কিন্তু এই ডিসিশনগুলো হয়েছে। তো সেগুলো নিয়ে যথেষ্ট যে সন্দেহ হচ্ছে সেগুলোই কিন্তু অনেকেই জানেন, এটা একটা ওপেন সিক্রেট। তো এর পাশাপাশি আমাদের যে ব্যবসায়ী সমাজ, তারাও কিন্তু কম ধকলের মধ্যে দিয়ে যাননি গত কয়েক বছর। বিশেষ করে যখন কোভিড-19 হলো তখন কিন্তু বড় ধাক্কা লাগলো। এরপরে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এই বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা কিন্তু চলমান রয়েছে। তো এই অবস্থায় ব্যবসায়ী সম্প্রদায় কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন যে এই যে সংকটগুলো, একের পর এক যে সংকটগুলো আসছে, তো সেইটা পেরিয়ে বাংলাদেশ যে কীভাবে 2026 নভেম্বরে আসলে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য উপযুক্ত হবে, তো সেটা একটা চিন্তার বিষয়। তো সেটা মাথায় রেখে কিন্তু তারা আসলে চাচ্ছেন যে 3 থেকে 6 বছর পেছানো হোক। এটি ছাড়াও আর একটা বিষয় আছে, সেটি হলো ব্যবসায়ীরা কিন্তু একটা বড় চিন্তা করছেন যে আমাদের যারা প্রতিযোগী দেশ রয়েছেন তারা বিভিন্ন রকমের সুবিধা পাচ্ছেন ইতিমধ্যে। বিশেষ করে যে পাকিস্তান আছে, পাকিস্তানের জিএসপি প্লাস আছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, তারপরে একই সঙ্গে ভিয়েতনামের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু একটা মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে, যার ফলে তারা কিন্তু একটা আপার হ্যান্ড মধ্যে আছেন। কিন্তু বাংলাদেশের কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নেই। তো এই কারণে বাংলাদেশ যে একটা বড় রকমের ধাক্কার মধ্যে পড়বে, তো সেটাই স্বাভাবিক। যদিও একটা সুবিধা আছে যে 2026 নভেম্বরে তো ফর্মালি গ্র্যাজুয়েশন হবে, কিন্তু এরপরেও ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য তারা কিন্তু বাংলাদেশকে সুবিধা দিয়ে যাবে, মানে অন্তত 2029 সালের নভেম্বর পর্যন্ত কিন্তু সুবিধাগুলো থাকবে, ওইটা ট্রানজিশন পিরিয়ড আছে। কিন্তু অন্যান্য দেশগুলোতে কী অবস্থা, মানে যারা আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে তারা কিন্তু আদৌ এই যে ইউরোপিয়ান ইউনিয়নের মতো কিছু সুবিধা দিবে কিনা, তো সেগুলো নিয়ে নানা রকমের বিচার বিশ্লেষণ আছে। কিন্তু স্বাভাবিকভাবেই এই যে যারা ব্যবসায়ী তাদের মধ্যে একটা ভয় আছে। বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে একটা প্রতিবেদন নাকি জাতিসংঘকে পাঠিয়েছেন। আমি একটু নিশ্চয়তা, মানে এই তথ্যের নিশ্চিত করতে পারেন কিনা আপনি যে সরকার থেকে বা অন্তর্বর্তী সরকার থেকে এরকম কোনো চিঠি পাঠানো হয়েছে কি এই সময় বর্ধনের জন্য? হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের কিন্তু একেবারে প্রথম দিকে যে মনোভাব সেটা ছিল কিন্তু এলডিসি পেছানোর পক্ষে, মানে গ্র্যাজুয়েশনটা। তো এরপরে মাঝখানে কথাবার্তা হলো যে না, বাংলাদেশ আসলে এই গ্র্যাজুয়েশন পেছানোর জন্যে কোনো আবেদন করবে না। তো এরপরে নানান তর্ক বিতর্ক হয়েছে, এটা গণমাধ্যমে তর্ক বিতর্ক হয়েছে বা বিভিন্ন সভা সেমিনারে ব্যবসায়ীদের সঙ্গে যে আলাপ আলোচনা সেগুলোর মধ্যে হয়েছে। তো এই সর্বশেষ যেটি হয়েছে, মানে গত 1-1.5 মাসের যে ঘটনা, সেটি হলো যতটুকু জানতে পেরেছি, তো ব্যবসায়ীদের দিক থেকে অনেক অনুরোধ করা হয়েছে। অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় আসলে ফর্মালি ইউএনকে ইনভাইট করেছে বাংলাদেশে আসতে, এবং এসে আসলে এই এলডিসি গ্র্যাজুয়েশন হলে তাহলে সেক্ষেত্রে কী ধরনের সম্ভাব্য প্রভাব পড়তে পারে বাংলাদেশের যে শিল্প খাত অর্থনীতিতে এবং বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে, তো সেটা বোঝার জন্যে এবং একই সঙ্গে ইন্ডাস্ট্রির যে প্রিপেয়ার্ডনেস সেটাও দেখার জন্যে তারা আসলে বাংলাদেশে এসেছেন। এখন শুধুমাত্র কিন্তু রপ্তানি নয়, বরং এখানে আরও অনেক সুবিধা আছে। বিশেষ করে যে আমরা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে যেটা খুব সফট লোন যেটা পাচ্ছি আমরা, যে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, তো সেটার ক্ষেত্রে আমরা আর সেই সুবিধাগুলো পাবো না, হার্ড টার্মে আমাদের লোন নিতে হবে। এবং একই সঙ্গে যে অনেক স্কলারশিপ রয়েছে, মানে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টেও কিন্তু অনেক হেল্প হয়ে থাকে আমাদের এই এলডিসির ক্যাটাগরিতে থাকার জন্য। তো ওই বিষয়গুলোও আছে। তো সব মিলিয়ে আসলে এই প্রিপেয়ারনেসটা দেখার জন্যই কিন্তু তারা এসছেন এবং তারা আসলে এই থরোটা ইনভেস্টিগেশন করবেন। 2026 নভেম্বর নাগাদ বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে। এখন পর্যন্ত যেহেতু জানা সম্ভব হয়নি যে এক্সটেনশন পাবে কিনা, যদি না হয়ে থাকে তাহলে মূল চ্যালেঞ্জটা কী দাঁড়াবে বাংলাদেশের জন্য? 31 অক্টোবরের মধ্যে বাংলাদেশের দিক থেকে এটা প্রস্তুতির বিষয়ে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। হ্যাঁ, 2025-এর। জি। তো এখন এই সময়ের মধ্যে আমি যতটুকু জানতে পেরেছি যে যেহেতু কোনো অ্যাসেসমেন্ট হয়নি সেরকম, তো সেটার ভিত্তিতে কিন্তু সেরকম কোনো প্রতিবেদন দেওয়া সম্ভব হয়নি সরকারের দিক থেকে। তবে
আমি মনে করি যে এটা একটা বড় অগ্রগতি যে আসলে জাতিসংঘ থেকেই প্রতিনিধি দল এসছে এবং ইতিমধ্যে দুটো বড় বৈঠক হয়ে গেছে আমাদের যে শীর্ষ ব্যবসায়ী সংগঠন রপ্তানিকারক যারা রয়েছেন বিজিএমইএ বেকিমে তাদের সঙ্গে। তো এটা একটা ভালো দিক এবং বিজিএমইএ বেকিমের নেতৃবৃন্দ কিন্তু খোলাখুলিভাবে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন এবং তাদের উদ্বেগ ভয়ের কথা জানিয়েছেন এবং আমি যতটুকু জানতে পেরেছি যে তারা অনেকটাই মনে করছেন যে তাদের যে উদ্বেগ সেটা এই জাতিসংঘের প্রতিনিধি দল বুঝতে পারছে। কিন্তু এখানে তো আসলে শেষ নয়, তার কারণ আসলে এই প্রতিনিধি দল আরও কিছু বৈঠক করবেন। তো এরপরে আসলে জানা যাবে, বোঝা যাবে যে পরিস্থিতি কেমন এবং তারা কী ধরনের প্রতিবেদন দেন। তবে এটাও সত্য যে আমাদের যারা প্রতিযোগী, বিশেষ করে আমাদের এই অঞ্চলের যে সমস্ত দেশ রয়েছেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনাম, তারাও কিন্তু আসলে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিতে চাইবে এখান থেকে। যে বাংলাদেশের যদি গ্র্যাজুয়েশন না হয় তাহলে কিন্তু অনেকেই লাভ। সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিল তারা দাবি করেছে যে আমাদের জিডিপি বেড়েছে, রপ্তানি বা প্রবাসী আয় বেড়েছে, ব্যাংক খাতে কিছু সংস্কার আমরা দেখেছি। তারা দাবি করছেন যে মূল্যস্ফীতিও তুলনামূলকভাবে একটা সহনশীল অবস্থায় এসছে। সরকারের নীতি নির্ধারক তারা দাবি করছেন যে বাংলাদেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। তো সেটা যদি বিবেচনায় নেওয়া হয় তাহলে কি মনে হয় যে সময় এক্সটেনশনের জন্য বলা হচ্ছে সেটা বাংলাদেশের পক্ষে যাবে? আসলে অনেক বিষয় আছে এখানে। মানে 2018 সালে যখন ফার্স্ট অ্যাপ্রুভালটা এলো, তো ওই সময় আসলে আমাদের যে তথ্য উপাত্ত সেটা কোন অবস্থাতে ছিল আমরা কিন্তু আমাদের বেসলাইনটা জানি না। মানে সত্যি সত্যি আমাদের জিডিপির অবস্থা কেমন, আমাদের যে হিউম্যান অ্যাসেট সেটার কী অবস্থা, আমাদের ইকোনমির কন্ডিশনটা আসলে কেমন, তো সেই অবস্থাটা কিন্তু আমরা পুরোপুরি জানি না। মানে যে ইন্ডিকেটর ইন্ডেক্সের বেসিসে আসলে এই গ্র্যাজুয়েশনের যে অ্যাপ্রুভালটা এসছে, তো সেইগুলোর মূল ভিত্তিটা কী সেটা যদি না জানা সম্ভব হয় তাহলে কীভাবে আমরা বলতে পারি যে আসলে এখন ভালো অবস্থা থাকলে আসলে সেটা অ্যাবসলিউটলি কী অবস্থাতে আছে। তো এগুলোই কিন্তু একটা বড় চিন্তার বিষয়। তার কারণ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য উপাত্ত দিয়েছে জিডিপির, তো সেটার আসলে যদি আমরা বেসিসটার কথা চিন্তা করি তো সেখানে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। মানে এখানে দুটো প্রশ্ন খুবই প্রাসঙ্গিক। একটা হলো যে আমাদের প্রস্তুতি কেমন এখন গ্র্যাজুয়েশনের জন্য, এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে যে যদি আমাদের গ্র্যাজুয়েশন হয় তাহলে কি আমাদের এই ইন্ডাস্ট্রি বড় রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিনা, পুরো অর্থনীতি কি বড় রকমের বিপদে পড়বে কিনা। তো এই দুটো মৌলিক প্রশ্ন কিন্তু এখন আমাদের সামনে। সুতরাং আমরা কিছুটা ভালো রয়েছি আগের তুলনায়, সেটাই কিন্তু শেষ কথা নয়, বরং আমাদের যে সম্ভাব্য প্রভাব পড়তে পারে বা আমাদের পরিস্থিতির কী অবস্থা, তো সেটাই একটা বড় রকমের বিবেচ্য বিষয়। মসৃণ উত্তরণ কৌশল বা STS সেটা নিয়েও আলোচনা হচ্ছে। এই ব্যাপারটা একটু জানাবেন কি আমাদের দর্শকদের জন্য, যে এই বিষয়টা আসলে কিভাবে কাজ করবে বা কোন কোন অংশগুলো আসলে এই কাজের প্রক্রিয়া হিসেবে সম্পন্ন হয়েছে? এটার জন্য সরকার আসলে কাজ করছে অনেক দিন ধরে, মানে বেশ কয়েক বছর হয়ে গেছে। সরকারের দিক থেকে একটা কর্মসূচিও আছে। তো সেখানে যারা অংশীজন এবং এই বিভিন্ন সেক্টরে যারা রিপ্রেজেন্টেটিভ এবং বিজনেস কমিউনিটি, তো তাদেরকে সাথে নিয়ে তাদের প্রশিক্ষণ এবং তাদের সঙ্গে মত বিনিময়, তাদের কী কী সমস্যা রয়েছে এবং সমস্যাগুলো সমাধানের জন্য কী উপায় হতে পারে, তো সেটার জন্য আসলে কয়েক বছর ধরে সরকার কাজ করছে। তো এটারই অংশ হিসেবে এই থিমেটিক যে রিপোর্টগুলো আছে সেগুলো প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু এখানে একটা বড় ঘাটতি আমার চোখে পড়েছে। সেখানে কিন্তু এগুলো লিড করেছে রেসপেক্টিভ মিনিস্ট্রি, মানে এখানে অর্থ মন্ত্রণালয় আছে, এখানে যেটা ERD, তো তারা রিপোর্ট তৈরি করেছে, কমার্স মিনিস্ট্রি ছিল এর মধ্যে, ইভেন ফরেন মিনিস্ট্রিও ছিল। তো এই যখন গভর্নমেন্ট কোনো একটা প্রসেস লিড করে তার মানে হলো যে এর পেছনে যে আসলে ইন্ডাস্ট্রি আছে, তো সেই ইন্ডাস্ট্রির যে মতামত সেটা কিন্তু ঢাকা পড়ে যায়। মানে এটা বাংলাদেশের বাস্তবতা। তো যার ফলে একমাত্র ফার্মাসিউটিক্যাল সেক্টর বাদে অন্য যে সেক্টরগুলো আছে, যেগুলো থিমেটিক পেপারগুলো এসছে, সেখানে আমার মনে হয়নি যে আসলে এই প্রকৃত চিত্রটা উঠে এসছে। এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে কিন্তু বড় একটা ভয়ের যে জায়গাটা সেটা হলো যে 26শে নভেম্বরে যে গ্র্যাজুয়েশন হবে, এরপরে প্যাটেন্টেড যে মেডিসিনগুলো আছে সেগুলো বাংলাদেশ আর প্রডিউস করতে পারবে না। এবং এটা নিয়ে WTOর যে একটা রিকমেন্ডেশন আছে সেখানে একটা গ্রে এরিয়া আছে। তার মানে হলো যে বাংলাদেশের জনস্বাস্থ্য একটা বড় হুমকির মুখে পড়তে পারে এবং বাংলাদেশের যে ওষুধ রপ্তানি সেটাও একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে। তো এইগুলো একটা বড় চিন্তার বিষয়। মানে হলো যে একদিকে সেক্টরের খবর আমরা ভালোভাবে জানি না, অন্যদিকে আসলে যে তাৎক্ষণিক যে প্রভাব পড়বে সেগুলো নিয়েও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তো সেই বিষয়গুলো চিন্তার বিষয়। মানে আমি মনে করি যে কৌশল যেটা তৈরি করার জন্য সরকারের দিক থেকে চেষ্টা করা হচ্ছে বা যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, তো সেটাতে আসলে ঠিকমতো রিফ্লেকশন হচ্ছে কিনা পুরো কনটেক্সটের, এটা একটা। আর হচ্ছে যে আদৌ সেই অনুযায়ী আসলে ব্যবসায়ী সমাজ বা যে শিল্প তারা প্রস্তুতি নিচ্ছে কিনা, তো এই দুটার মধ্যে কিন্তু বড় রকমের ব্যবধান আমি দেখতে পেয়েছি। ডক্টর মাহফুজ, আমি একটু জানতে চাইবো যে LDC গ্র্যাজুয়েশন বা উত্তরণ পরবর্তী সময়ের কথাও যদি ধরি, তাহলে সেই সময়টা বাংলাদেশের কী ধরনের নীতি বা কাঠামোর দরকার পড়বে বা কী ধরনের প্রস্তুতি দরকার? আসলে প্রস্তুতি আমাদের এখনই নিতে হবে। মানে ভবিষ্যতে আমরা কী করতে চাই তার কর্মপরিকল্পনা এখনই তৈরি করে সেই অনুযায়ী একেবারে সময় মতো আমাদের সঠিক কাজগুলো করতে হবে। এর মধ্যে সবচাইতে বড় আমাদের প্রয়োজন সেটি হলো যে আমাদের মূল যে রপ্তানি খাত,
তৈরি পোশাক। তো সেই জায়গাতে আমরা এই খাতে যাতে ঝুঁকি না আসে গ্র্যাজুয়েশনের পরে, তো সেটার জন্য যেন কৌশলপত্র তৈরি করি। আমাদের অন্যান্য খাত রয়েছে, এটা ঠিক আছে, যেমন আমাদের ওষুধ শিল্প, এটা একটা বড় খাত, এবং এটি ছাড়া আমাদের কৃষি কিছু পণ্য রয়েছে, তো সেগুলো আমরা রপ্তানি করি, বা এই চামড়া সহ অন্যান্য যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেগুলো আমরা এক্সপোর্ট করি, তো সেগুলো কিন্তু বড় চাপে পড়বে না। কিন্তু তৈরি পোশাক খাতে যে এই প্রায় 40 লক্ষের মতো যে মানুষ কাজ করছেন এবং সেখানকার অধিকাংশই নারী, তো তাদের জন্য কিন্তু একটা বড় দুর্বিষহ অবস্থা তৈরি হতে পারে যদি এখানে বড় চাপ তৈরি হয়। এটি ছাড়া আমাদের এই যে রপ্তানি খাতে বৈচিত্র্য নিয়ে আসতে হবে। তো সেখানে কিছু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যে মুহূর্তে কিন্তু এই ব্যাংকের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এখন অন্যান্য খাত, বিশেষ করে আরএমজির বাইরে যে খাতগুলো রয়েছে তারা কিন্তু রপ্তানি করতে পারবে। তো কিন্তু আমাদের আসলে এই যে আরএমজি যেটি রয়েছে এর পাশাপাশি অন্য খাতগুলো যাতে একই ধরনের সুবিধা পায়, বিশেষ করে এখানে ব্যাক টু ব্যাক এলসি, সেখানে বন্ডেড ওয়্যারহাউস একইভাবে দিতে হবে তাদেরকে, তাহলে সেক্ষেত্রে অন্য খাতগুলো উঠে আসবে। তো এটা করতে হবে। এর পাশাপাশি আমাদের আরেকটা বড় কাজ করতে হবে, সেটি হলো যে আমাদের কিন্তু আস্তে আস্তে এই যে ডেভেলপমেন্ট পার্টনারশিপ, ওইখানে যে আমরা অনেক লোন নিচ্ছি, তো এখন বলা হয় কি যে আমরা বাছবিচার না করে হয়তো ইচ্ছামতো ঋণ নেই, কিন্তু সেখানে একটা সুন্দর কৌশল দরকার যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা যে আর এই সফট টার্মের লোন সেটাকে অ্যাক্সেস করতে পারবো না। তো সেটার জন্য আমাদের প্রস্তুতির অংশ হিসেবে ব্লেন্ডেড ফাইন্যান্সিংয়ের দিকে যেতে হবে। তো আমরা বলে থাকি যে এখানে আসলে শুধুমাত্র যে সরকারি ফাইন্যান্সিংই নয়, এখানে বেসরকারি খাত আসবে, তো তারপর বন্ড আসতে পারে। তো সেগুলো সব মিলিয়ে আমাদের এই ব্লেন্ডেড ফাইন্যান্সিংটা আমাদের এই যে ডেভেলপমেন্টের যে নিড, তো সেইখানে হয়তো সহায়তা করবে। আর এর মধ্যেই আমরা এই মুহূর্তে যে সমস্ত ভর্তুকিগুলো দিচ্ছি বা সরকারি সুযোগ সুবিধা দিচ্ছি আসলে ইন্ডাস্ট্রির জন্য, যে যারা আসলে এক্সপোর্ট করে, তো ওইটাকে আস্তে আস্তে আমাদের শুনে নামিয়ে নিয়ে আসতে হবে। তো এইটা করলে তখন কিন্তু তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। তো এইভাবে করে আমরা প্রধান যে প্রস্তুতির কাজগুলো যদি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এই স্মুথ গ্র্যাজুয়েশন সেটা আমাদের জন্য কোনো বড় সমস্যা হবে না। 3 থেকে 6 বছর যে অপেক্ষার কথা বলছেন, এই সময়টাও তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে, একটা প্রস্তুতির ব্যাপার আছে। তো সেটা চিন্তা করলে যে যখন ধরলাম যে আমরা 5 বছর বা 6 বছর পর বা 3 বছরে যদি এক্সটেনশন হয়, এলডিসি গ্র্যাজুয়েট তো হতেই হবে আপনি বলছিলেন, তাতে ভবিষ্যতে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে নীতি বা শিল্পনীতিতে কী কী পরিবর্তন দরকার বলে আপনি মনে করেন বা সরকারের এটা নিয়ে ভাবা উচিত? আমি মূল দুটো জায়গার কথা চিন্তা করছি। একটা হলো আমাদের এই মুহূর্তে কোনো আসলে মুক্ত বাণিজ্য চুক্তি নেই, মানে বাইলেটারাল এফটি আমাদের নেই। আমরা আঞ্চলিকভাবে যেটা করেছি যে সাফটা, তো সেটার মধ্যেও কিন্তু বিশাল এটা নেগেটিভ লিস্ট, সেন্সিটিভ লিস্ট এগুলো আছে। তো এখন ওইটার বাইরে গিয়ে আমাদের যে বাইলেটারাল এফটিএ, সেখানে একটা বড় রকমের অগ্রগতি করতে হবে। এই মুহূর্তে 4টা দেশের সঙ্গে আমরা আলোচনা করছি। একটা হচ্ছে জাপান, আরেকটা হচ্ছে সাউথ কোরিয়া, আরেকটা মালয়েশিয়া এবং ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত। তো এদের মধ্যে জাপান এবং কোরিয়ার সাথে আমাদের যে আলোচনা অনেক দূরে অগ্রসর হয়েছে, এবং খুব তাড়াতাড়ি হয়তো আমরা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের মতো কোনো একটা চুক্তি করতে পারি। আর বাকি দুটো দেশের সঙ্গে আমাদের হয়তো মুক্ত বাণিজ্য চুক্তি হবে। তো এটা হলে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারবো যে আমাদের অবস্থাটা কেমন, আমরা নেগোসিয়েশনে কীরকম করতে পারি। ইউএসের সঙ্গে আমরা কিন্তু ট্যারিফ ডিল একটা করেছি, সেখান থেকে তারা চাচ্ছে একটা ট্রেড ডিল, মানে এটা একটা বাণিজ্য চুক্তি হতে পারে। এবং এখনই আমাদের একটা বড় সুযোগ যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেন আমরা একটা মুক্ত বাণিজ্য চুক্তি করি, তাহলে আমাদের একটা বড় অভিজ্ঞতা হবে। তার কারণ ইতিমধ্যে আমরা ট্যারিফ ডিল যে পরিমাণে স্কিল দেখিয়েছি, তো সেইটাকে কাজে লাগাতে হবে। এবং এই যতটা সম্ভব অনেক দেশের সঙ্গে এবং অঞ্চলের সঙ্গে আমাদের একটা এফটিএ করতে হবে। এর মধ্যে আমি দুটোর কথা বলতে পারি, সেটি হলো যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এখনই আমাদের আলোচনা শুরু করতে হবে। আমি যতটুকু জানি যে বাণিজ্য মন্ত্রণালয় কিছু কাজ করছে, কিন্তু অনেক বিষয় আছে এখানে, অনেক কমপ্লায়েন্সের বিষয় আছে, লেবার ইস্যু আছে, সেখানে এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড আছে, হিউম্যান রাইটস আছে। তো সেই বিষয়গুলো কমপ্লাই করতে হবে এবং যত দ্রুত সম্ভব ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের একটা মুক্ত বাণিজ্য চুক্তি প্রয়োজন, আর আসিয়ানের সঙ্গে আমাদের একটা মুক্ত বাণিজ্য চুক্তি দরকার। তো এই দুটো করতে পারলে কিন্তু আমরা অনেকটাই সেফ। তারপরে আমরা অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ অর্থনীতি তাদের সঙ্গে যদি মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই আমরা প্রোটেক্টেড হয়ে যাব। এবং যখন এই মুক্ত বাণিজ্য চুক্তি করা হবে, তখন এই যে রেভিনিউর যে একটা শর্টফল হবে, তো সেইটা কাভার করার জন্য আমাদের আসলে এখন যে পরোক্ষ করের একটা আধিপত্য রয়েছে পুরো এই রাজস্ব ব্যবস্থায়, তো সেটা থেকে আস্তে আস্তে আমাদের প্রত্যক্ষ করের দিকে যেতে হবে। আমাদের যে ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স, কর্পোরেট ইনকাম ট্যাক্স, মানে ডিরেক্ট ট্যাক্সের দিকে আমাদের যেতে হবে। তো এটা করতে পারলে আমি মনে করি যে আমাদের প্রস্তুতির একটা বড় অংশ হয়ে যাবে। ডক্টর মাহফুজ কবির, আপনি রপ্তানি বৈচিত্র্যের কথা বলছিলেন, এটা ছাড়া দক্ষতা উন্নয়নও দরকার পড়ে বলে অংশীজনরা বা বিশেষজ্ঞরা মনে করেন, নিশ্চয়ই আপনিও একমত হবেন। হ্যাঁ, দক্ষতার আসলে দুটো দিক আছে। একটা হলো যে আমাদের দক্ষতা প্রয়োজন আমাদের যে নিজস্ব শিল্প কারখানা, সেগুলোর জন্য এটাকে আসলে উৎপাদনশীলতাও বলে, যে আমাদের উৎপাদনশীলতা অনেকটাই বাড়াতে হবে। তার কারণ আমরা যদি এশিয়ার দেশগুলোর কথা ধরি, প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন আছে, তাদের তথ্য অনুযায়ী আমরা একেবারে তলানিতে দক্ষতার ক্ষেত্রে। তো এখন আমাদের তো প্রতিযোগিতার জায়গাতে যেতে হবে। তো অন্যান্য যে দেশগুলো রয়েছে আমাদের, যারা আমাদের সঙ্গে প্রতিযোগিতা করছেন, তো তাদের তুলনায় এতটাই পিছিয়ে আছে যে সেখানে দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। আর দ্বিতীয় দক্ষতা যেটা প্রয়োজন, সেটা হলো যে আমরা যে ম্যান পাওয়ার এক্সপোর্ট করছি,
তো তাদেরও আসলে দক্ষতা অনেকটাই বাড়াতে হবে। এটা বাড়াতে পারলে আমরা কিন্তু তখন আমাদের যে রেমিটেন্স সেটাকে অনেক গুণ বাড়াতে পারবো। এই এলডিসি সুবিধা ছাড়াও বিকল্প আর কোন কোন সুবিধার দিকে মনোযোগ দেওয়া যেতে পারে? যদিও আপনার এই উত্তরগুলোতে চলে আসছে, তারপরও সার্বিকভাবে একটা পরামর্শের জায়গা থেকে কি পরামর্শ দিবেন? এক্ষেত্রে আমাদের আসলে বাজারের বৈচিত্র্যকরণ সেটার দিকে মনোযোগ দিতে হবে। এই মুহূর্তে আমরা আসলে আমাদের মূল ফুটপ্রিন্টটা রেখেছিল ইউরোপ এবং নর্থ আমেরিকার মার্কেটে, কিন্তু এর বাইরে একটা বিশাল বাজার পড়ে আছে কিন্তু এশিয়াতে। আমাদের এই মুহূর্তে যে রপ্তানি সেটার মধ্যে কিন্তু এশিয়ার কিছু কিছু গন্তব্য আছে বা প্যাসিফিক কান্ট্রিগুলো, সেখানে আমরা যাচ্ছি। তার মধ্যে একটা বড় দেশ হচ্ছে জাপান, জাপানের পাশাপাশি অস্ট্রেলিয়া রয়েছে, কিন্তু অন্য দেশগুলোতে কিন্তু আমরা সেভাবে যাচ্ছি না। তো সেখানে অনেক বড় সম্ভাবনা রয়েছে। সিঙ্গাপুর আমাদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে খুবই আগ্রহী, কিন্তু তাদের সঙ্গে আমরা সেভাবে আসলে চুক্তির বিষয়ে পদক্ষেপ নিচ্ছি না। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে আমরা যেতে পারি, এর মধ্যে 4টা দেশ আছে। তো একটা আছে আর্জেন্টিনা, একটা হচ্ছে ব্রাজিল, পেরু এবং চিলি। এই 4টা দেশে যদি আমরা আমাদের এক্সপোর্ট ফুটপ্রিন্টটা বাড়াতে পারি, তাহলে সেই ক্ষেত্রে পুরো এই ল্যাটিন আমেরিকাতে আমাদের কিন্তু আস্তে আস্তে রপ্তানি বাড়বে। তার মানে হলো যে আমরা এই আমেরিকা এবং ইউরোপের বাইরে আমাদের যে সমস্ত পটেনশিয়াল, মানে আমাদের যে পটেনশিয়াল মার্কেট, সেখানে আমাদের যে আনট্যাপড পটেনশিয়ালটা আছে, তো সেটাকে আমাদের রিয়ালাইজ করতে হবে। এটা করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশে যে এই মার্কেট ডাইভার্সিফিকেশন, সেটা তখন কিন্তু একটা ভালো রূপ পাবে। এবং এতে করে আমাদের যে রপ্তানির ক্ষেত্রে যেটা অনিশ্চয়তা আমরা চিন্তা করছি যে ইউরোপিয়ান ইউনিয়নের সুবিধা চলে গেলে তখন আমরা কী করব। তো এই যখন বাজার বৈচিত্র্যকরণ হবে তখন কিন্তু আমাদের সেই ভয়টা আর থাকবে না। তো সুতরাং একদিকে এই যে পণ্যের ক্ষেত্রে যে একটা বহুমুখীকরণ, সেটা বাজার বৈচিত্র্যকরণ যদি আমরা করতে পারি এবং একই সঙ্গে দক্ষতার উন্নয়ন ঘটাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি না যে খুব বেশি ভয়ের কিছু আছে। তবে আমাদের সময় লাগবে, মানে 3 বছর হচ্ছে মিনিমাম, যেটা আসলে ব্যবসায়ীরা বলছেন। তো সেটা অন্তত যদি আমরা পাই, তাহলে সেই ক্ষেত্রে এই প্রস্তুতি আমরা নিতে পারবো। এবং আমরা যদি উদ্ভাবনীমূলকভাবে এগোতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যারা প্রতিযোগী রয়েছেন, তো তাদের তুলনায় আমরা আসলে অনেক ক্ষেত্রে এগিয়ে যাব। নিশ্চয়ই। ডক্টর মাহফুজ কবির, অনেক ধন্যবাদ আজকের আয়োজনে আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন ইনসাইড। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।